শুনছেন একটা 4 গল্পে হরর স্টোরি। আজ শোনাবো কালো ছায়ার একটি ভৌতিক ঘটনা। প্রতি রাতে ঘুমের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছেন মিসেস শায়লা বেগম। রাতে ঘুমানোর পূর্বে ঠিকঠাক কাপড় পরে ঘুমান, কিন্তু সকালে ঘুম থেকে উঠে নিজেকে নতুনত্ব আবিষ্কার করেন, সাথে ধর্ষণের আলামত। বড়ই আশ্চর্য ও তাজ্জব ব্যাপার। এটা কি করে সম্ভব? মিস্টার আনোয়ার, শায়লার স্বামী, 8 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মারা যাবার পরে ওনার সমস্ত ব্যবসা দেখাশোনা করছেন শায়লা বেগম। সকাল সন্ধ্যা অফিস, ক্লায়েন্ট, মিটিং করে প্রায় দিনই রাত 8টার পরে বাসায় ফেরেন। তারপর শাওয়ার সেরে সবার সাথে টেবিলে ডিনার করেন, গল্প করেন এবং টুকটাক কাজ সেরে 12টার মধ্যে ঘুমাতে যান। আর ঘুমের মধ্যেই প্রতি রাতে ধর্ষণের শিকার হচ্ছেন। কিন্তু কে সে? শায়লা বেগমের এখন ভিলা বাড়িতে 8 জন মানুষের বাস। কাজের মেয়ে বুলবুলি, ড্রাইভার নাসির, 2 মেয়ে অনন্যা, শায়লা বেগম, অসুস্থ শ্বশুর শাশুড়ি, আর ওনাদের সেবার জন্য একজন নার্স সেজিয়া। সম্ভাবনার তীর শুধু ড্রাইভারের দিকে যায়, কিন্তু এও তো বাড়ির বাইরে ঘুমায়। শায়লা বেগম মেইন দরজা লক করে চাবিটাও নিজের কাছে রাখেন। তবে কি ড্রাইভার দ্বারা সম্ভব? আর পুরুষ বলতে সারা শরীরে বিভিন্ন ব্যথাতে জর্জরিত, সাথে কিডনি ফেল, এমনকি একা চলাফেরা করতেও অক্ষম। 6 ঘন্টা পর পর ইনজেকশন পুশ করতে হয়, থেরাপি দিতে হয়। ওনার সাথে একজন লোক সারাক্ষণ থাকতে হয়। তাই ডক্টরের পরামর্শে নার্স জেজিয়াকে রাখা হয়েছে। জেসিয়ার এ বাড়িতে 3 মাস অতিবাহিত হয়েছে। মেয়েটা যেমন স্মার্ট তেমনি দক্ষ। শুধু শ্বশুর শাশুড়ির পরিচর্যার জন্য আনা হয়েছিল জেসিয়াকে, কিন্তু গত 1 মাস ধরে শায়লা বেগমের প্রিয় পাত্রীতে পরিণত হয়েছে। সারাদিন অফিস করে যখন রাতে বাসায় ফেরেন, শরীরটা বড্ড ক্লান্তিতে ম্যাচম্যাচ করে। ঘুমানোর আগে জেসিয়ার অয়েল ম্যাসাজ না নিলে চোখ বন্ধই হতে চায় না। মেয়েটার হাতে জাদু আছে, এত সুন্দর করে ম্যাসাজ দেয়, ও মাই গড! শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়, মনে হয় কোনো পুরুষ মানুষের ছোঁয়া পড়েছে সারা অঙ্গে। কারণ ওই ছোঁয়াতে সেক্সুয়াল ফিলিংস চলে আসে। তাই তো সুখের আবেশে চোখ বন্ধ হয়ে যায়, যেন স্বর্গে ভেসে বেড়াচ্ছে। শায়লা বেগমের শরীরের গঠন খুব সুন্দর। এখনো যে কোনো বয়সের পুরুষ নজর কাটতে তিনি সক্ষম। স্লিম, বয়স 42 হলেও দিব্যি 30 থেকে 32 করে চালিয়ে দেওয়া যায়। তাতে কি, শায়লা তো কোনো পুরুষকে রাখেনি। তবে কে, কি করে, কেমন করে হচ্ছে এমনটি? অনেকগুলো প্রশ্ন মাথাতে জটলা পাখি আছে। যাই হোক, গত 15টা দিন ধরে চলছে, কোনো রাতেই মিস যাচ্ছে না। শায়লা বেগম অনেক চেষ্টা করছেন চোখ খোলা রেখে অথবা ঘুমের ভান করে কালপিটটাকে ধরার জন্য, কিন্তু সারাদিনের পরিশ্রমে হয়ে উঠছে না। আর বিশেষ করে জেসিয়ার মেসেজের পর শরীরটা এত অবশ ও ভালো লাগা কাজ করে যে কোনো কিছুতেই চোখ খোলা রাখা সম্ভব না। আজ অফিসে তেমন কাজ ছিল না, তাই অনেক প্ল্যানিং করলেন। যে করেই হোক আজ রাতে একটা সুরাহা করবেন। কোনো মতেই ঘুমাতে যাবেন না, প্রয়োজনে ঘুমের ভান করে শুয়ে থাকবেন। যেই কথা সেই কাজ। সন্ধ্যাবেলায় বাসায় ফিরলেন, শাওয়ার নিলেন, সবার সাথে ডিনার করে কিছুক্ষণ টিভি দেখলেন। তারপর 2 মেয়ে ও শ্বশুর শাশুড়ির খোঁজ নিলেন নিত্যদিনের মতো। অতঃপর জেসিয়ার সাথে গল্প করছেন আর ম্যাসাজ নিচ্ছেন। রাত 12টা। জেসিয়া দরজাটা আস্তে করে ভিজিয়ে দিয়ে চলে গেছে। শায়লা বেগম চোখ বন্ধ করে ঘুমের ভান করে পড়ে আছে। তারপর কি দিয়ে কি হলো কিছু মনে নেই, কিন্তু যখন চোখ খুলেন নিজেকে পূর্বের নয় ধর্ষণ ও উলাঙ্গ আবিষ্কার করলেন। অবাক হয়ে ঘড়িতে সময় দেখলেন সকাল 5টা।
মাথাটা কেমন যেন ঘুরছে। এটা কি করে সম্ভব? যতই ভাবছে ততই যেন পাগল পাগল মনে হচ্ছে। যাই হোক, শাওয়ার শেষে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হলেন। সারাদিন অফিসের কাজে একদম মন বসাতে পারলে না, ক্ষণে ক্ষণে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। সালাম আলাইকুম ম্যাম। ম্যানেজারের সালামের শব্দে সদ্বিহত ফিরে পেলেন। একটু ইতস্তত হয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আসুন রকিব সাহেব, ভিতরে আসুন। আপনার শরীর ঠিক আছে তো ম্যাম? কেন বলুন তো? আমি তো দিব্যি ঠিক আছি বলে একটু নড়ে চড়ে বসলেন শায়লা বেগম, যেন কিছুই হয়নি এমন একটু ভাব করলেন। অবশ্য ম্যানেজারের চোখে সবই ধরা পড়ল। তাছাড়া গত কয়েকদিনের থেকেই ম্যাডামের চালচলন অনেক পরিবর্তন হয়ে গেছে। তবে কি ম্যাডাম কারো প্রেমে পড়েছেন? ম্যাডাম, 9:30 বাজে, প্রায় সমস্ত স্টাফ ব্রেক করেছে। আপনি যাচ্ছেন না? বিদায়, আমি ওয়েট করছি। এমার্জেন্সি আছে কিছু? 9:30 ঘড়ির দিকে তাকিয়ে তিনি বললেন, ও মাই গড। ওকে রকিব সাহেব, আপনি যান, আমার হাতে হালকা একটু কাজ বাকি আছে, শেষ দিয়েই বের হচ্ছি। ম্যানেজার বের হয়ে গেলেন। অনেক কষ্টে নিজেকে সামনে নিলেন শায়লা বেগম, যেন গলার কাছে শ্বাস আটকে আছে। আর একটু হলেই রকিব সাহেব বুঝতে ফেলতেন কতটা ঢকল যাচ্ছে ম্যাডামের ওপর দিয়ে। এমার্জেন্সি ছাড়া কখনো 8টার পরে অফিসে থাকেন না, কিন্তু আজ রাত 11:30। সবাইকে গুড নাইট জানিয়ে বিছানায় আসলেন শায়লা বেগম। জেসিয়া কিছুক্ষণের মধ্যেই অয়েল বাটিটি নিয়ে হাজির হলেন। জেসিয়া, তুমি কখন ঘুমাও? একটু বিচলিত হয়ে বললেন। কেন ম্যাম, বলুন তো? না, এমনিতেই না, মানে। তারপরে ভাবলেন জেসিয়াকে বলাটা ঠিক হবে না, তাই কথা ঘুরিয়ে বললেন, তুমি ঘুমানোর আগে অবশ্যই আমার শ্বশুর শাশুড়ির রুম থেকে ঘুমাবে। জি ম্যাম, আমি তাই করি। কথা বলতে বলতেই কখন যে শায়লা বেগম ঘুমিয়ে পড়ে টেরই পায় না। যখন ঘুম ভাঙলো, যথারীতি পূর্বের ন্যায় রেজাল্ট। যতই প্ল্যানিং করে কোনো কাজ হচ্ছে না, কারো কাছে শেয়ারও করতে পারছে না, পাছে কে কি বলে। অবশ্য স্বামীহারা 8 বছরের জীবনে এটা একটা টার্নিং পয়েন্টও। অফিসে বসে একটা ফাইল দেখছে শায়লা বেগম, হুট করেই বমির চাপ আসে। দৌড়ে বেশিয়ে নিয়ে যায়, কিন্তু বমি হয় না, জাস্ট অকক। আরো 2-3 বার এমন হলো। শায়লা বেগম ভাবলেন হয়তো ডিপ্রেশন। যাই হোক, এই ঘটনার 3 দিন পর শায়লা বেগম নিজেই নিজের মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করলেন, একটা পূর্ব অভিজ্ঞতার লক্ষণ। কেমন ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছেন, কি হতে চলেছে ভেবেই কুল পাচ্ছে না। বাসার ভিতরে মাথা চক্কর দিয়ে পড়ে গেলেন। যখন চোখ খুলেন, নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলেন। চিন্তাতে গলা শুকিয়ে গেল। জানি না রিপোর্ট কি আসছে, ফ্যামিলির অন্য অন্য সদস্যরা কি জেনে গেছে। আপাতত পাশে পাশে কাউকে দেখা যাচ্ছে না। 5 মিনিট পর অনামিকা ও অন্যান্যকে নিয়ে ফ্যামিলি ডক্টর পুতুল হক কেবিনে প্রবেশ করে হাসি মুখে বললেন, চিন্তার কোনো কারণ নেই, জাস্ট ডিপ্রেশন। কথাটা শোনার পর শায়লা বেগমের নিঃশ্বাস সচল হলো। নেগেটিভ কিছু শুনলে হয়তো হার্ট স্ট্রোক করতেন, নয়তো নিঘাত ডেট। মেয়েরা দৌড়ে মায়ের বুকে আসলো, অনেক আদর করলো। তারপর অন্যান্য ডক্টর বলল, আন্টি, আম্মুকে কখন রিলিজ করবে? এই তো মা, কিছুক্ষণের মধ্যেই করে দেবে। তোমরা দুজনেই ক্যাশ পেমেন্ট করে আসো, ততক্ষণে তোমার আম্মুকে কিছু টিপস বলে দিচ্ছি। অনন্যা ও অনামিকা চলে যাবার পর ডক্টর পুতুল গম্ভীর ও আশ্চর্য হয়ে বলল, কি ব্যাপার বলুন তো? এতদিন থেকে আপনাদের পরিবারের সাথে রয়েছি, কখনো ভাবতেই পারিনি। শায়লা বেগমের নিঃশ্বাস আবার আটকে যাচ্ছে, হয়তো মাথা চক্করও দিচ্ছে। কোন রকম সামলে বলল, ঠিক বুঝতে পারলাম না। আপনি মা হতে চলেছেন। কথাটা এমন ভাবে আঘাত করলো শায়লা বেগমকে, যেন 1000টা প্রতিশব্দ হয়ে কানে ভাসছে। মাথাটা দম্ভিত হয়ে যায়। আকাশটা ভেঙে পড়লেও এতটা ভয়, দুশ্চিন্ত বা আতঙ্কিত হতেন না। কি বলবেন, কি করবেন এখন? সত্যিই তো একবার ভাবা উচিত ছিল। কোনো প্রোটেকশন ছাড়া ফিজিক্যাল চলছে, সেটা অজান্তেই হোক বা জানতেই। অ্যাক্সিডেন্ট ঘটাবে অনিবার্য। ডক্টর পুতুল, আমি
আমি মহা বিপদে আছি, সেটা তো দেখতেই পাচ্ছি। কিন্তু আপনি তো একজন বিজনেস ওম্যান, সো প্রোটেকশন, এই বিষয়টি মাথায় নিয়ে ফিজিক্যালটা করা উচিত ছিল। কিন্তু আপনি যেটা ভাবছেন ডক্টর পুতুল, কথা শেষ করতে দিলেন না। শুনুন মিসেস শেওলা, এটা আপনি আপনি সবাই জানে এভাবে এতদিন একা একা থাকা যায় না, সো একটা সঙ্গী সাথীর দরকার। কিন্তু এভাবে, এবার ডক্টর পুতুলের কথা কেড়ে নিয়ে বললেন, না এমনটি কিছু নয়, আমি একটা অ্যাক্সিডেন্ট অ্যাফেয়ারে জড়িত, যার কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই, কিন্তু প্রতি রাতে আমার অজান্তেই ধর্ষণের শিকার হচ্ছি। ও মাই গড, হাউ পসিবল? আপনি ঠিক আছেন তো? দেখুন, আমি শক খেয়েছি ঠিক, তবে মানসিক রোগী বা অন্য কিছু ভাববেন না। কিন্তু আপনি যা বলছেন সেটা তো এটা অ্যাবনর্মাল কথাবার্তা, কিন্তু এটাই স্বাভাবিক। তারপর শুরু থেকে শেষ অবধি ডক্টর পুতুলের সাথে শেয়ার করলেন। সবটা শুনে পুতুলও শকড, হতস্তম্ভ হয়ে অটোমেটিক মুখ হা হয়ে রইলেন। ভাবলেন, কি আনবিলিভেবল কথা, কি করে সম্ভব? তারপর বললেন, কিন্তু আপনি দরজার ভিতর থেকে বন্ধ করে ঘুমাননি কেন, বা সিসি ক্যামেরা সেট করেননি কেন? তবেই তো আসল রহস্য উদ্ঘাটন হয়ে যেত। দেখুন, আমার স্বামীর অ্যাক্সিডেন্টের সময় অনামিকা অনন্যা ছোট ছিল, বিদায় রাতের বেলা ঘুমের মধ্যেই ওরা আমার রুমে চলে আসতো, তাই কখনো দরজা বন্ধ করে ঘুমাতে পারিনি। আর সেই অভ্যাসটা এখনো বিদ্যমান। তাছাড়া দরকারও পড়েনি এতদিন। যদি হুট করেই বন্ধ করি, তবে মেয়েরাও সন্দেহের চোখে দেখতে পারে যে আম্মু কি অন্য কিছুতে জড়িয়ে গেছে কিনা। আর সিসি ক্যামেরা, এটা তো মাথায় আসছিল না। তবে বাসার ভিতর হুট করেই বুঝতে পারছি। এখন কি করব? আমারও তো শরীর মাথা একসাথে অবশ হয়ে যাচ্ছে। আমার পরিচিত একজন গোয়েন্দা বন্ধু আছে, ও একটা প্রাইভেট এজেন্সি চালায়। আপনি চাইলে কথা বলিয়ে দিতে পারি। আমারও একরকম একটা ঝামেলাতে জড়িয়ে বন্ধুত্ব হয়, তবে দ্রুতই কেস সাকসেস হয়। সো ব্রিলিয়ান্ট। সেটা তো বুঝলাম, কিন্তু এখন আমার প্রেগনেন্সির কি হবে? আমার পরিবার, অফিস স্টাফরা জানলে সুইসাইড করা ছাড়া বা কোনো অপশান থাকবে না। চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনার ফ্যামিলির সাথে দীর্ঘ 15 বছর ধরে জড়িয়ে আছি আমি। সো নারী নক্ষত্র সবই জানা। চিন্তার কোনো কারণ নেই। মানে মানে সিম্পল, যখনই আপনি রাতে ঘুমিয়ে পড়েন, অনামিকা ফোন করার পর বাসায় যে আপনার এই পরিস্থিতি দেখেই বুঝতে পারি ইউ আর প্রেগনেন্ট। তাই আমি নিজে থেকেই দ্রুত অ্যাডমিট করিয়ে ভ্রূণ নষ্ট করে ফেলি। অতি উচ্ছ্বসিত হয়ে বললেন, ডক্টর, আমার প্রাণটা যেন ফেরত আসলো। বুকের ওপর থেকে অনেক বড় একটা পাহাড় সরে গেল। কিন্তু জিজ্ঞাসা করলেন না এটা কেন করেছি? তাছাড়া পেশেন্ট বা তার পরিবারের কারো অনুমতি ছাড়াও তো এমনটি করা নিষেধ। অনুমতি? পরিবার? কি সব যাতা বলছেন? যাতা নয় মিসেস শাওলা, এটাই ঠিক, কারণ অনুমতি ছাড়া অ্যাবর্শন করানো অনুমোদন নয়, আইন বিরোধী। প্রায় কান্না কণ্ঠে গলা বসে আসে। তবে কি সবাই? না, চিন্তার কোনো কারণ নেই, কেউ জানে না, শুধু আপনি আর আমি। তবে যে বললেন পরিবার, অনুমতি, এটা ফর্মালিটি, কিন্তু সব ক্ষেত্রে চলে না। এত বছরের একটা সম্পর্ক আমাদের মধ্যে, আমি তো নিজেকে আমাদের পরিবারের একজন মনে করি। সো আপনার পরিবারের সম্মান আমার সম্মান। প্রথমে ভেবেছিলাম আপনার কোনো অবৈধ সম্পর্কের ফসল এটা, আর যার দারুণ ধ্বংস হতে চলেছে এমন সাজানো বাগান। এত সুন্দর সুনামের পরিবারের আপনাদের। আপনি তো পরিবারেরই একজন। ধন্যবাদ ডক্টর পুতুল, অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুহৃদয়ের জন্য। এতক্ষণে অনন্যা এসে হাজির। অনামিকা হাঁপাতে হাঁপাতে বলল, ডক্টর আন্টি, বিল তো পেমেন্ট করা দেখলাম, শুধু শুধু এই ফ্লোর ও ফ্লোর ঘুরে আসলাম। বিল পেমেন্ট করা আমিও জানি। তোমাদের দু বোনকে আগে একদিন বলেছিলাম ডেইলি হাঁটাহাঁটি করতে, জগিং করতে, কিন্তু না, তোমরা একদমই করো না, তাই এটা পানিশমেন্ট দিলাম। নেক্সট টাইম যদি আবারও অলসতা করো, তবে আরো ডেঞ্জারাস পানিশমেন্ট দেব, ওকে? কথাগুলো বলেই শায়লা বেগম গোপনে চোখ টিপলে দিলেন ডক্টর পুতুল, কারণ যদি মেয়েরা বিল পেমেন্ট করতো তবে তো সবই জেনে যেত।
দুই বোন সমুচ্চ স্বরে, ওকে আন্ট। আনিকা হাসতে হাসতে আরো বলল, আন্টি মোবাইলে গেম খেলতে হবে তো? ডক্টর পুতুল সামলাতে হাসতে হাসতে বললেন, ওরে দুষ্টু মেয়ে, দেখছেন মিসেস শাওলা আপনার মেয়ের মাথায় কত পাকনা বুদ্ধি। তারপর একসাথে সবাই হেসে উঠল। পরিবেশটা অনেক হালকা হয়ে গেল। শাওলা বেগমের নিজেকে অনেক হ্যাপি বলে মনে হলো, যেন বিশাল একটা ঝড়ের কবল থেকে বেঁচে গেলেন। ডক্টর পুতুলের কথা মতো গোয়েন্দা এজেন্সির মালিক শুভমের সাথে দেখা করে শাওলা বেগম সমস্ত ঘটনার বর্ণনা বলেন। ভেরি ইন্টারেস্টিং থ্রিলার কেস, সত্যি একটা ভৌতিক গন্ধ পাচ্ছি। তবে আপনার প্রেগনেন্সি হবার বিষয়টা কেসটা আরো জটিল করে তুলেছে। আচ্ছা, আপনার বাসার বাইরে কোনো সিসি ক্যামেরা আছে লাগানো? না, কখনো প্রয়োজন হয়নি। ওকে, নো প্রবলেম, এটা আমাদের লোক গোপনে সেট করে দেবে। বাইরে থেকে ভিতরে কেউ আসলে ধরা খেয়ে যাবে। এখন আপনি বাসায় যান এবং এমনভাবে দৈনন্দিন কাজকর্ম করুন যেন কিছুই হয়নি। আজ সন্ধ্যায় আমাদের একটা মেয়ে আর্জেন্টকে পাঠিয়ে দেব আপনার বাসায়। আপনি শুধু বলবেন বন্ধুর মেয়ে, 7 দিন থাকবে। আর কিছু? আপাতত আর কিছু নয়। প্রয়োজন মোতাবেক আমরাই ব্যবস্থা নেব এবং যোগাযোগ করে নেব। আর মনে রাখবেন, আপনি কখনো আমাদের সাথে ফোনে কথা বলবেন না, কারণ শত্রুকে দুর্বল ভাবা বোকামি। হয়তো আপনার ফোন এমনকি জীবনটাও ট্র্যাকিং করতে পারে। ভয়ে চোয়াল ঝুলে গিয়ে, হাই আল্লাহ, কি ভয়ানক। তবে যোগাযোগের প্রয়োজন হলে যে মেয়েটাকে পাঠাবো ওর নাম সাদিয়া, যাবতীয় কথা ওকে বলবেন আর ও আমাদের সাথে গোপন যন্ত্রের সাহায্যে যোগাযোগ করবে। আরো কিছু গোপন দিক নির্দেশনা দিয়ে শায়লা বেগম বিকালের দিকে বাসায় ফেরেন। অনেক চেষ্টা করে নিজেকে শান্ত রাখতে পারছেন না। কোনো এক অজানা চাপা উত্তেজনা ফিল করছে। বিশেষ করে সবশেষের কথা বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। জীবনটাও ট্র্যাকিং হতে পারে? সত্যি কি তাই? আমি কি কোনো সিরিয়াস প্রবলেমের ভিতরে আছি? হ্যাঁ, তাই তো। নয়তো এমন কোনো ঘটনা ঘটে গেল যা কল্পনাতীত। আমাকে আরো আগে সতর্ক হওয়া ছিল। একজন আইনের লোকের সাথে শেয়ার করা উচিত ছিল। মেয়েরা লজ্জায় মুখ বন্ধ করে রেখে এইভাবেই ফেসে যায়। আমিও তার ব্যতিক্রম হলাম না। ম্যাম, কি ভাবছেন? জেসিয়ার কথা ধ্যানমগ্ন হয়ে চোখ মেলে তাকিয়ে দেখলেন 2 মগ কফি হাতে নিয়ে ওর দিকে আসছে। মনে মনে বললেন, মেয়েটি কত স্মার্ট আর আমার প্রতি কত যত্ন পায়। জাস্ট টাইম এ কফি নিয়ে হাজির। হাতে কফি নিয়ে, ধন্যবাদ জেসিয়া, সত্যি এই মুহূর্তে 1 মগ কফির বড্ড প্রয়োজন ছিল। তুমি কি করে মনের খবর জানো? মুচকি এসে বললেন, আপনাকে যে অনেক ভালোবাসি তাই। ও সুইট গার্ল, থ্যাংক ইউ। ওয়েলকাম। কি ভাবছিলেন? ভ্যাপাজাকে কি? কই কিছু না তো, এমনিতেও একটি টায়ার্ড ফিল করছিলাম, তাই ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে একটু ঝিমোচ্ছিলাম। জেসি আর কথা বাড়ালেন না। দুজনে মিলে নীরবে কফি পান করছে। কিন্তু কফির মগ শেষ করার আগেই কলিং বেল বাজলো। বেলের শব্দে মগ থেকে কিছুটা কফি ফেলে শাওলা বেগম। এসবই জেসি আর নজর এড়োলো না। কাজের মেয়ে বুলবুলি দরজা খুলে দিল। একটা 22 থেকে 30 বছরের খুব সুন্দরী মেয়ে প্রবেশ করলো। স্লিম ও জিমন্যাস্টিক বডি, জিন্স টপ পরা, কাঁধে ব্যাগ, বুকটা সুউচ্চ, দেখে হার্টবিট বেড়ে যাবার অবস্থা। কে আপনি? কি চাই? বুলবুলির কৌতূহল প্রশ্ন। তুমি চিনবে না, আমি সাদিয়া। শাওলা আন্টি কোথায়? ততক্ষণে শাওলা বেগম পিছনে জেসিয়া সিঁড়ি বেয়ে নিচে নামছেন। হাসি খুশি মুখে বললেন, মামুনি এত দেরি করলেন কেন? তোমার বাবা তো সেই সকালে ফোন করে বলল তুমি আসছো। তো রাস্তায় কোন সমস্যা? আন্টি, আপনি তো জানেনই বর্তমান রোডের কি পরিস্থিতি, তাই 12 ঘন্টা সময় লেগে গেল। ডিসকাস্টিং। ওকে মামুনি, যাও তুমি ফ্রেশ হও, লং জার্নি করেছো, পরে আড্ডা হবে জমিয়ে। তারপর বুলবুলির উদ্দেশ্যে বললেন, তুই কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়েছিস কেন? যা তোর আপুমনিরে গেস্ট রুমটা দেখিয়ে দে। একক এ ভিলাটা দ্বিতল ভবন। নিচতলাতে বিশাল বড় ড্রয়িং রুম ও ডাইনিং প্রেস, সাথে লাগোয়া কিচেন রুম। তারপরে একপাশে মেড রুম, স্টোর রুম, 2টা গেস্ট রুম।
আর দোতলাতে দুইটা মাস্টার বেডরুম, একটাতে শাওলা বেগম, অন্যটাতে শ্বশুর শাশুড়ি থাকে। আরো 3টে ছোট বেডরুম আছে, একটাতে জেসিয়া আর রুমে 2 বোন থাকে। তাই সাদিয়া স্থান হলো নিচ তলাতে, স্টোর রুমের পাশের গেস্ট রুমটাতে। সাদিয়া দরজা বন্ধ করে ব্যাগ বিছানোর ওপর ছুঁড়ে ফেলে দিয়ে মেজাজটা 360 ডিগ্রি আপ করে নিজেই নিজেকে বলল, কি একটা রুম সিলেক্ট করছে, এখান থেকে 2 তলা নজরে রাখা, সো ট্রাপড। তারপর ফ্রেশ হয়ে ধাবার ছক কষতে বসে সাদিয়া। রাতের আধারে মেইন গেট থেকে শুরু করে পকেট গেট ও অন্যান্য সম্ভাবনা সকল প্রবেশ পথে গোপন মাইক্রো সিসি ক্যামেরা বসাতে হবে, কোনো কিছুতেই যেন নজর এড়াতে না পারেন। তারপর এজেন্সি অফিসে দেওয়া শাওলা বেগমের বাড়ির ম্যাপটা বসে বসে যত্ন সহকারে স্টাডি করলো। সবকিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে 8টার দিকে রুম থেকে বের হয়ে সবার সাথে পরিচিত হলো, একসাথে চা নাস্তা করলো, আর বসের নির্দেশনা অনুযায়ী জেসিয়ার ওপর এক্সট্রা নজর দিল। মেয়েটা সন্দেহাতীত নয়। মেয়েটা দেখতে কালো হলেও কি হবে, বাকিটা সবই 100। কেমন একটা কেয়ারফুল অ্যান্ড স্মার্টনেস ভাব বিদ্যমান, যা সাধারণত কোনো নার্সের মধ্যে দেখা যায় না। তবে কি জেসিয়া কোনো গোয়েন্দা এজেন্সির এজেন্ট? হতেও পারে। বসের কাছে শুনেছি শাওলা বেগমের কয়েকশো কোটি টাকার ব্যবসা, যা তিনি একাই নিজে হাতে দেখাশোনা করছেন। কারো কুনজর বদনজর পড়াটা স্বাভাবিক। যাই হোক, আরো অনেক কিছুই হতে পারে। খুব সাবধানে ও সতর্কতার সহিত প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। ডিনারের পর গল্প গুজব করে যে যার রুমে চলে যায়। রাত 11:30। শাওলা বেগমকে আগেই বলা হয়েছে পরিবর্তী সিগন্যাল না দেওয়া পর্যন্ত জেসিয়ার সাথে বসে গল্প করে যেন ওনার বেডরুমে। সাদিয়া বিকল্প চাবি নিয়ে মেইন দরজা খুলে বাহিরের সমস্ত প্রবেশ পয়েন্টে ছোট গোপন সিসি ক্যামেরা সেট করে। শরীরটা কেমন ক্লান্ত, ঘুম ঘুম ভাব, মনে হচ্ছে কতদিন ঘুমায়নি। তাই দ্রুত হাতের কাজ সেরে রুমে প্রবেশ করে ঘড়ি দেখলো প্রায় 12:35। সাদিয়া গেস্ট রুমে প্রবেশ করে দরজাটা হালকা খোলা রেখে এমনভাবে চেয়ার নিয়ে বসে যেন বাইরের সমস্ত কিছু দেখা যায়, কিন্তু বাহির থেকে সাদিয়ার উপস্থিতি টের পাওয়া না যায়। তারপর শায়লার বেগমকে মেসেজ দিয়ে অপেক্ষা করতে থাকে। 1-2 করে 3 মিনিট অপেক্ষা করে কোনো রেসপন্স পেল না শায়লা বেগমের। সাদিয়ার চোখ জোড়া কেমন যেন ঘোলাটে হয়ে আসছে, রাজ্যের ঘুম এসে ভর করছে। তবুও হায়ার ট্রেনের বডি বলেই হয়তো এতক্ষণে চোখ বন্ধ হয়নি তার। 10 মিনিট অপেক্ষা করার পর যখন কোনো রেসপন্স বা জেসিয়াকে রুম থেকে বের হতে দেখা গেল না, তখন সাদিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠল। তবে কি আমি বাইরে থাকা অবস্থায় অলরেডি? না, আর ভাবা নয়, এবার হাতে নাতে ধরতে হবে। অনেক কষ্টে চোখ খোলা রেখে পা টানতে টানতে শাওলা বেগমের বেডরুমে উকি দেয় সাদিয়া, কিন্তু রুমের দৃশ্য দেখে সাদিয়ার চোখ কপালে উঠে যায়। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, এটা কি করে সম্ভব। তবে কি সামথিং ইজ মিসিং। পরের দিন সকাল 10, গোয়েন্দার অফিস বসে সাদিয়া কান্না করে চলেছে। টিস্যু বক্স থেকে একের পর এক টিস্যুই চোখের জল ও নাকের জল মুছতে মুছতে ইউজমি ভরাট করা ফেলেছে। তবুও যেন কান্নার থামার লক্ষণ নেই। সাদিয়ার এই অবস্থা দেখে ইন্টেলিজেন্স চিফ শোভন প্রথমে কড়া 2 ধমক দিলে পরে নিজের ভুল বুঝতে পারে, কারণ সাদিয়ার হাত দিয়ে প্রায় 100 খানেক কেস সমাধান করা হয়েছে, কিন্তু এর আগে কখনো এমন শক্ত ও বিধ্বস্ত চেহারা ওর দেখা যায়নি। ওর মানে ও বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হয়ে ভেঙে গুড়িয়ে গেছে। তাই সবকিছু ওর মুখ থেকে শোনার আগে সাদিয়াকে শেপ কন্ট্রোল এর জন্য ওয়েটিং রুমে বসিয়ে রেখে যার যার মত নিজস্ব কাজ করে ব্যস্ত হয়ে পড়ে। এই ঘটনার ঘণ্টাখানেক পর সাদিয়া নিখোঁজ সেলফোন, ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এমনকি ওর বাসায় লোক পাঠিয়েও কোনো খোঁজ পাওয়া গেল না। বাহির থেকে দরজা লক করা হলো, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আচমকা একটা ভয়ানক বিপদ সংকেতের আভাস ভেসে আসছেই দেখতে পেলেন বাকি এজেন্টরা। বিকেল 5টা, শাওলা বেগম অফিসে একজন ভদ্রলোক প্যান্ট, সুই, টাই পরিহিত অবস্থায় বসতে থাকা দেখা গেল।
মুখে কিঞ্চিত চিন্তার রেখা বিদ্যমান। সবাই আগে গল্প পড়তে গল্পগুলো ভালোবাসার পেজে লাইক দিন। অফিসের ভিতরে আজ কেউ নেই। উনি একা বসে ধীরে ধীরে চা খাচ্ছেন। মিনিট পাঁচেক পর শাওলা বেগম প্রবেশ করলেন। লোকটির দিকে তাকিয়ে বিস্মিত হয়ে আতঙ্কে উঠলেন। এমন অপরিচিত আজীব লোকটিকে কখনো দেখেননি। আবার ওনারই অনুপস্থিতিতে তার অফিসে বসে নির্লিপ্তভাবে চা খাচ্ছেন। কী সব ঘটছে? অফিসের সিকিউরিটি ও অন্যান্য ইনচার্জদের ওপর রাগে ফুঁসলে উঠলেন। পিয়নকে ডাকার জন্য কলিং বেলের ওপর যেন চেপে বসলেন। 10 সেকেন্ডের মধ্যেই পিয়ন আবুল মিয়া হাসতে হাসতে ভিতরে ঢুকলেন আর 7-5 না দেখে ভেবেই বললেন, ম্যাডাম কি দেব, ঠান্ডা নাকি গরম? তোমার মাথা। তোরা কই থাকিস? বেল বাজালে আধ ঘন্টা লাগে আসতে। ম্যাডাম আমি তো। আবার বেদায়েবের মতো তর্ক করছিস? কাকে কোথায় বসাতে হয় সেটাও ভুলে গেছিস? ওনাকে ওয়েটিং রুমে বসা, আর কার কাছে এসেছে সেটা দেখ। আবুল মিয়া এবার সত্যি আবুল হয়ে গেল। ফ্যাল করে তাকিয়ে থেকে ধুকধুক করে বলল, ম্যাডাম আপনিই ফোন করে বললেন রইসুল সাহেবকে আপনার অফিসে বসাতে। রইসুল সাহেব? কথাটা বলেই শায়লা বেগম জিবাতে কামড় দিয়ে বললেন, গোয়েন্দারা মানুষ নাকি এলিয়েন? সবার আগে গল্প পড়তে গল্পগুলো ভালোবাসার পেজে লাইক দিয়ে কি করে সুবন সাহেবকে চিনবেন? 30 বছরের স্মার্ট সুদর্শন ছেলেটি এখন বুড়ো চাচা, চামড়াতে ভাঁজ ধরে গেছে। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে বললেন, আবুল সরি ভাই, কাজের চাপে একদম ভুলে গেছিলাম। আচ্ছা তুমি যাও, প্রয়োজন হলে ডাকবো। আর কেউ ভিতরে আসতে চাইলে বলবে ম্যাডাম জরুরি মিটিং করছে। আবুল মিয়া পানসি মুখ নিয়ে আবার সূর্যমাখা হাসি হেসে বললেন, জি আচ্ছা ম্যাডাম। কথা বলে বেড়ে চলে গেলেন। আর তৎক্ষণাৎ অটোমেটিক বন্ধ হয়ে গেল। তারপর সুবন সাহেব মুচকি হেসে রসিকতা করে বললেন, ম্যাডাম আপনার চোখ তো মনের কথা বলে না। এই দৃষ্টি দিয়ে কি করে কয়েকশো কোটি সামলাচ্ছেন? ভাইয়ের লজ্জা দিবেন না প্লিজ। আর যে গেট আপ নিয়ে আসছেন, কার সাধ্য আপনাকে রিকভারি করবে? হ্যালো গাইস, শায়লা বেগম কি পারবে তার সাথে যে এরকম নোংরা কাজকর্ম করছে? জানতে হলে দেখুন পরের পর্বটি। আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। আমাদের গল্প যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকুন।